মানব জীবনের রোগের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি এত এফেক্টিভ যে এর একটা আলাদা পার্ট তৈরি হয়েছে মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে। মানব জীবনের অঙ্গ প্রত্যঙ্গ, গ্ল্যান্ড অর্গান, মানে আমি বলছি ফিজিওলজি, অ্যানাটমি, ফিজিওলজি দুটোর ওপরে বিভিন্ন গ্রহ বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করছে। যেমন তোমাকে একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমাদের শরীরের এনামেল মানে দাঁত, হাড়, এর উপরে কিন্তু শনির প্রভাব আছে। কারণ শনি গ্রহটার যে তত্ত্ব নিয়ে গঠিত, সেই তত্ত্ব গুণেই আমরা সেই প্রভাবটা পাই। রোগ মানব জীবনে দুরকম ভাবে আসে, একটা আসে অ্যাকিউট, একটা আসে ক্রনিক। অ্যাকিউট মানে তোমরা সবাই জানো যে হঠাৎ আসে হঠাৎ চলে যায়। শরীরের ভেতরেই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। রোগ হলে আমরা ডাক্তারের কাছে অবশ্যই যাব, এর মানে তো নয় যে পাথর পরে নেব রোগ সেরে যাবে। কিন্তু কেন হচ্ছে এটা জানতে হবে। তাহলে সেই গ্রহের ব্যালেন্স, নেগেটিভ থাকলে তাকে পজিটিভ দরকার নেই, ব্যালেন্স করলে তার প্রকোপটা খানিকটা আমি কম পেতে পারি। আমি কখনোই বলবো না তাবিজ কবজ পড়ে আপনি রোগ সারান। আমি তোমার পডকাস্টে হলপ করে বলছি, যারা ডাক্তারবাবু তারাও জানেন, মেডিকেল সায়েন্স এখন ওষুধ আবিষ্কার করতে পারেনি যেখানে সোরিয়াসিসকে সারিয়ে দিতে পারবে। কেন হয় জানতে হবে। তার কেতু এবং বুধ, এই দুটো গ্রহ চর্মরোগের মূল কারক। এখানে যেহেতু দুরারোগ্য, রহস্যময় রোগ, তাই এখানে কেতুর প্রভাব বেশি, বুধের প্রভাব কম, তাই সারছে না। এই যে বলে যে কাটায়, কালসর্প কাটিয়ে নিন ঠিক হয়ে যাবে, এটা কি অ্যাকচুয়ালি জিনিসটা কি? তার মানসিক বল। আমি কাটিয়েছি, ঘুমটা আমার ভালো হলো, সকালবেলায় আমি কাজে বেরিয়ে গেলাম, সে না কাটালেও তাই হতো। কিন্তু এই বলটা অ্যাস্ট্রোলজাররা দেবে না, শুধু মুখে দেবে না যে বাবা বা ভাই বা বন্ধু, তোমার কালসর্পদোষ বা যোগ তোমাকে খুব একটা ক্ষতিকর জায়গায় নেবে না, তোমাকে ভালো জায়গাতেই নেবে। যদি দুর্বলও হয়, রাহু কেতুর অবস্থান যদি কালসর্পদোষ দেখার সময় দেখি দুর্বল আছে, তাহলে তার ওই যে পিরিয়ডগুলো, মহাদশা, অন্তর্দশা, অথবা গোচরকালীন সময়ে একটু ভালো ভালো যে ঘরগুলো আমাদের, অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবম, এগুলোর ওপর দিয়ে গেলে একটু এফেক্ট তো দেবেই। সেটা তো আমাদের জীবনে চড়াই উচ্চাই থাকেই, তো ওটা তো মেনে নিতে হবে। কিছু জিনিস তো জ্যোতিষকে দিয়ে সবকিছু করানো যাবে না, কিছু জিনিসকে মানতে হবে। যেটা আমার আছে সেটা আমাকে মানতে হবে। এই মানার জায়গাটাই মানুষ যেতে পারছে না বলেই আজকে এত তাবিজ কবজ মাদুলির ফ্যাক্টরটা তৈরি হয়ে গেছে। মানুষের জীবনে কি সত্যি গ্রহ নক্ষত্রের প্রভাব আছে? কালসর্প দোষ কি শুধুই ভয়, নাকি বাস্তবের এক গভীর ছায়া? মাঙ্গলিক দোষ কি ভাঙতে পারে সম্পর্ক? যমজ সন্তানের কুষ্টি কেন আলাদা হয়? আর জটক বিচার শুধুই কি প্রাচীন রীতি, নাকি বৈবাহিক জীবনের এক অদৃশ্য বিজ্ঞান? আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার শিশির মজুমদার। তিনি বলবেন জ্যোতিষশাস্ত্রের বহু অজানা রহস্য, ভাঙবেন প্রচলিত ভুল ধারণা, আর জানাবেন এমন কিছু কথা যা হয়তো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার, কেমন আছো বলো? ভালো আছি খুব। আজকের এপিসোডের শুরুতে যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে, অ্যাস্ট্রোলজি মানব জীবনে কি এফেক্ট ফেলে? প্রথম কথা হচ্ছে, অ্যাস্ট্রোলজি তো একটা বৃহৎ সাবজেক্ট, এটা ক্ষুদ্র নয়। তো এর এফেক্ট আমি এক লাইনে তো ব্যক্ত করতে পারবো না। তার প্রধান কারণ হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি যে জীবন চক্র, প্রত্যেকটা ভাব এক একটা চক্রের বা একটা স্প্যান, সেটাকে নির্দেশ করতে করতে মানুষ চায়। আমরা যখন জন্ম নিই, মানে মাতৃগর্ভ থেকে যখন এই পৃথিবীতে আমরা প্রথম নিজের প্রাণবায়ু অর্থাৎ শ্বাসবায়ু গ্রহণ করি, তখন আমাদের লগ্ন প্রতিষ্ঠিত হয় জন্মচক্রে। সেখান থেকে আমাদের কর্মগুণ, বিবাহ, পড়াশোনা, আরো যা যা থাকে মানুষের, ছোট থেকে জন্ম নেওয়ার পরে মায়ের যে পরিচর্যা, তারপরে আসছে আমাদের সম্পর্কের জায়গা অর্থাৎ ভাই বোন, তারপরে আসছে আমাদের পরিবার, পড়াশোনা, বিবাহ, কর্মক্ষেত্র,
বাধা বিপত্তি, আমার সারা জীবন এই যে কর্ম করলাম, কর্ম করার পরে যে প্রাপ্তি, আমি জীবনে আমার ইচ্ছা কি পূরণ হলো, এত কিছু দেখে তারপর একটা সময় পৃথিবী থেকে সবাইকেই চলে যেতে হয় কালের নিয়মে। তা এই যে আমাদের লগ্ন থেকে দ্বাদশ ভাব যে চক্রটা, এই চক্রটাই আপনাকে এই অ্যাস্ট্রোলজি বলে দেবে তার পথ, সেই পথটা কেমন হতে পারে, সেই পথটা কি মসৃণ, না সেই পথটা একটু এবড়ো খেবড়ো, কতটা স্মুথ জার্নি হবে আপনার লাইফ স্প্যানের, এই টোটাল সাবজেক্টটাই অ্যাস্ট্রোলজি আপনাকে বলে দিতে পারে। এবং এর ভেতরে অনেক সূক্ষ্ম গভীর তাত্ত্বিক আলোচনা থাকে, কিন্তু আমি যদি এক বাক্যে বলতে হয় তাহলে জন্ম থেকে আমাদের যে জীবনচক্র শুরু হয় একদম আমাদের জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত, সেই যাত্রা পথের যে রুট, সেই রুট ম্যাপ করে একজন অ্যাস্ট্রোলজার, এবং সেটা অবশ্যই একটা ওয়েতে করে। আচ্ছা দাদা, আমরা অনেক সময় দেখি যে অনেক জাতকের একইভাবে একই গ্রহ থাকে কিন্তু ফল ভিন্ন হয়। কোশ্চেনটা তো মানে অনেকের কোশ্চেন, এটা তো শুধু তোমার কোশ্চেন নয়। দেখো, ধরো কারোর লগ্নে বৃহস্পতি আছে, সেটা আরো 10 জনের থাকতে পারে, বা সেই দিন জন্মেছে যারা 2 ঘন্টার মধ্যে, প্রত্যেকেরই দেখা যাচ্ছে লগ্নটা একই থাকছে, বৃহস্পতি সেই রাশিতেই আছে, কারণ বৃহস্পতি গোচর করতে সময় বেশি নেয়, দীর্ঘকালীন সময় নেয়। তাহলে এবার সবারই যদি লগ্নে বৃহস্পতি থাকে তাহলে তো সবার ফল দারুণ হতে পারে, কারণ তার 5, 7, 9 এই দৃষ্টিগুলো আছে, তার জীবনে ভাগ্যভাব স্ট্রং হয়ে গেল, তার মেধা স্ট্রং হয়ে গেল। কিন্তু আদতেও আমরা দেখছি তা হচ্ছে না। কেউ হয়তো উচ্চশিক্ষায় বিদেশ চলে যাচ্ছে, আর কেউ হয়তো প্রথাগত শিক্ষাটুকুই কমপ্লিট করতে পারছে না। তো এর লজিকটা কোথায়? এর লজিকটা হচ্ছে, একটা গ্রহ কোনো রাশিতে বসে পড়া মানেই, অর্থাৎ অকুপাই করে সে রাশিটা, এই অকুপাইড গ্রহটা সবসময় যে সব জাতকের জন্য বলবান হবে এটা হতে পারে না। কারণ এই বলবত্তা বিচার করতে যে সূক্ষ্মতা প্রয়োজন, সেটাই একমাত্র বেদিক অ্যাস্ট্রোলজি অর্থাৎ বৈদিক জ্যোতিষে কিছু রূপরেখা দেওয়া আছে। আগেকার দিনের যারা মুনি ঋষিরা ছিলেন তারাই দিয়ে গেছেন, আমরা সেই পথ অনুসরণ করে চেষ্টা করি সেটাকে সঠিক মূল্য নির্ধারণ করবার। যেমন ধরো, একটা গ্রহ কোনো রাশিতে বসলে একটা নির্দিষ্ট ডিগ্রি বা ফুটে বসে, কারোর হতে পারে 0 ডিগ্রি, কারোর হতে পারে 29 ডিগ্রি, কারোর 15 ডিগ্রিও হতে পারে। অনেকে বলতে পারে যে ডিগ্রি হিসাবে তো ভাগ করা আছে, যে গ্রহটা বলবান কি দুর্বল কি মধ্য বা যুবক যা কিছু, কিন্তু না, আমাদের প্রত্যেকটা ভাবের একটা ভাব মধ্য হয়, অর্থাৎ সেন্টার পয়েন্ট অফ দ্য হাউস। তো এই সেন্টার পয়েন্ট অফ দ্য হাউসের কত কাছে সেই গ্রহটা আছে, সেটা তার একটা বল নির্ধারণের অন্যতম উপায়। আচ্ছা, এবং শুধু তাই নয়, সেই গ্রহটা নবাংশে কতটা মর্যাদা পেয়েছে, সেকেন্ড থিং। থার্ড থিং, সেই গ্রহটা কার নক্ষত্রে আছে, যার নক্ষত্রে আছে সে কি আদেও সেই জন্মচক্রে বলবান অবস্থায় আছে। এই এত কিছু সূক্ষ্মতা দেখা, আরো বর্গচার্ট দেখে আমরা বলতে পারি যে সেই গ্রহটা তার সেই রাশিতে বসে বলবান হয়েছে কি হয়নি। তাই একই গ্রহ প্রচুর জাতকের একই ভাব বা রাশিস্থ হচ্ছে, কিন্তু ফল ভিন্ন হচ্ছে। আচ্ছা, এই সূক্ষ্মতাটুকুই আমাদের মানুষকে মানে সেবার মাধ্যমে জানানো উচিত আমার মনে হয়েছে। তাই আমি তোমার স্টুডিওর মাধ্যমে, দেখো একটা প্ল্যাটফর্ম, স্টুডিও একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এসে আমি এটা জনসাধারণ যারা জ্যোতিষ অনুরাগী শিক্ষার্থী আছে তাদেরকে অ্যাজ এ মেসেজ আমি দিতে চাই, তার জন্যই আমার এই আচ্ছা বলাটা। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানব জীবনে রোগের ক্ষেত্রে বা স্বাস্থ্যের দিক থেকে অ্যাস্ট্রোলজি কি কোনো এফেক্ট করে, মানে বা বোঝা যায়? প্রচুর প্রচুর, মানে মানব জীবনে রোগের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি এত এফেক্টিভ যে এর একটা আলাদা পার্ট তৈরি হয়েছে মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে, স্বাস্থ্য জ্যোতিষ। স্বাস্থ্য জ্যোতিষ বা স্বাস্থ্য সংক্রান্ত জ্যোতিষ। দেখো, মানব জীবনের অঙ্গ প্রত্যঙ্গ, গ্ল্যান্ড অর্গান, মানে আমি বলছি ফিজিওলজি, অ্যানাটমি, ফিজিওলজি দুটোর উপরে বিভিন্ন গ্রহ বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করছে। আচ্ছা, যেমন তোমাকে একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমাদের শরীরের এনামেল মানে দাঁত, হাড়, এর উপরে কিন্তু শনির প্রভাব আছে। কারণ শনি গ্রহটার যে তত্ত্ব নিয়ে গঠিত,
সেই তত্ত্বগুণেই আমরা সেই প্রভাবটা পাই। যেমন ধরো আমাদের ফুসফুস, হুম, চন্দ্রের একটা বিশাল এফেক্ট রয়েছে ফুসফুসের ফুসফুস ওপর, একটা বিরাট বড় গ্ল্যান্ড, মানে অর্গান। হুম, তো এবার দেখতে হবে যে আমাদের হার্ট, যেটা আমাদের সব থেকে হিউম্যান বডি পার্টের সব থেকে মেজর, সেই হার্টের উপরে রবির একটা বিরাট প্রভাব। কারণ রবি হচ্ছে আমাদের জগতের যাবতীয় সৃষ্টি মূলে ওনার তত্ত্বটাই রয়েছে। তাই আমাদের সৃষ্টি, আমাদের বাঁচিয়ে রাখা, তার মূলেও এই সৃষ্টির যে সেরা সেই রবি কিন্তু মানে তার প্রভাবটাই কিন্তু আমাদের মানব জীবনে থাকছে। চোখের ওপর থাকছে রবি আর শুক্র, এরকম সমস্ত, যেমন বুধ থাকছে নার্ভাস সিস্টেমের উপরে, হুম, আবার কেতু থাকছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে, আবার শনিও নার্ভাস সিস্টেমকে খানিকটা এফেক্ট করে। আর রোগের ক্ষেত্রে যদি তুমি বলো, রোগ মানব জীবনে দুরকম ভাবে আসে। একটা আসে অ্যাকিউট, একটা আসে ক্রনিক। অ্যাকিউট মানে তোমরা সবাই জানো যে হঠাৎ আসে হঠাৎ চলে যায়। শরীরের ভেতরেই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। রোগ হলে আমরা ডাক্তারের কাছে অবশ্যই যাব, এর মানে তো নয় যে পাথর পরে নেবো রোগ সেরে যাবে। কিন্তু কেন হচ্ছে এটা জানতে হবে। তাহলে সেই গ্রহের ব্যালেন্স, নেগেটিভ থাকলে তাকে পজিটিভ দরকার নেই, ব্যালেন্স করলে তার প্রকোপটা খানিকটা আমি কম পেতে পারি। আমি কখনোই বলবো না তাবিজ কবচ পরে আপনি রোগ সারান। রোগ হলে সৃষ্টির নিয়ম অনুযায়ী, দেখুন মেডিকেল সায়েন্স আজকের না, বহু বছরের পুরনো, যখন উন্নত হয়নি তারও অনেক আগে জড়িবুটির মাধ্যমে মানুষের রোগ সারিয়েছে আগেকার দিনের যারা দৈব চিকিৎসক তারা। হুম, তো এবার আমাকে জানতে হবে যে আমার কোন গ্রহের জন্য এটা বারবার রিপিট হচ্ছে। তো আমি যেটা বলতে চাইছিলাম, একটু সরে গেলাম, অ্যাকিউট রোগ, ক্রনিক রোগ। তো অ্যাকিউট আমার কাছে আসবে, যাবে, চলে যাবে, এটা আমাদের জীবনের একটা পার্ট। কিন্তু মুশকিলটা হচ্ছে দীর্ঘকালীন রোগ, অর্থাৎ ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ যদি কারো থাকে তাহলে কিন্তু তার স্বাভাবিক জীবন ব্যাহত হবে। আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। ঠান্ডা, কাশি, জ্বর, হঠাৎ ডায়রিয়া, ভমিটিং টেন্ডেন্সি, এগুলো মানব জীবনের কোনো ইস্যু নয়। রেস্ট নেবে ঠিক হয়ে যাবে, খাদ্যগুণেই ঠিক হয়ে যাবে। কিন্তু যার সারা বছর প্রেশারের প্রবলেম, উচ্চ রক্তচাপ, আবার দেখো কারোর কারোর রক্তচাপ নিচের দিকে থাকে, তার মানে ব্যালেন্স নেই। রক্তের চাপ সবার কাছেই আছে, হুম, কারোর উচ্চ, কারোর নিম্ন, মাঝে যারা আছে ব্যালেন্সে তারা সুস্থ আছে। হুম, আচ্ছা, এবার আসি ধরো সুগার। হুম। সুগার কিন্তু সবার আছে। ও সবাই বলে যে আমার সুগার নেই, শব্দ বা কথাটাই ভুল। আমার সুগার নেই বলে কোনো টার্ম বা কোনো বাক্য হতে পারে না। সবার সুগার আছে, কারোর মার্জিনাল পয়েন্ট থেকে ঊর্ধ্বে বেশি, কারোর যদি নিচে চলে যায় সেটাও কিন্তু ক্ষতি। বলে না সুগার ফল করলো লোকটা, হুম, তৎক্ষণাৎ তো চিনি খাওয়াতে হয়। হুম, তাহলে সুগার না থাকলেও বিপদ, থাকলেও বিপদ, ব্যালেন্স থাকলে শরীর সুস্থ থাকবে। আচ্ছা, এবার আসি দুরারোগ্য ব্যাধি, মানে ক্রনিকের মধ্যে আবার দুরারোগ্য ব্যাধি আছে। দুরারোগ্য ব্যাধি কিরকম? হার্ট মেজর, আমি বলছি বডি পার্টের মেজর পার্ট হার্ট, ফুসফুস, হার্ট, ফুসফুস, টিউমার, ক্যান্সার, এই যে দুরারোগ্য ব্যাধি, এগুলো কি করে? মানব জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। পরিবারটাও শেষ হয়ে যায়, আর্থিক দিকেও শেষ হয়, তার কর্মজগৎ শেষ হয়, সমস্ত ভাবে সে কিন্তু পিছিয়ে পড়ে। এমন যে রোগগুলো থাকে, যে রোগগুলো অনেক সময় থাকে মেডিকেল সায়েন্সেও ডায়াগনোসিস করেও পাওয়া যাচ্ছে না। রোগের সঙ্গে সঙ্গে তো ওষুধ নয়, রোগের পরবর্তী ধাপ ডায়াগনোসিস, কি রোগ হয়েছে, তারপরে তো ওষুধটা প্রোভাইড করবে ডাক্তার। তো কেতু আর রাহু, এই দুটো শ্যাডো প্ল্যানেট, দুরারোগ্য ধরতে পাওয়া যাবে না এমন রোগের কারক। এবার কি রাহু কেতু যে কোনো ভাবে বসলে কি এগুলো হবে? এর জন্যই জ্যোতিষ আপনাকে জানাবে যে কোনো গ্রহের দুর্বলতা, সেই গ্রহ যে রোগগুলোকে ইন্ডিকেট করে, সেই রোগের প্রভাব মানব শরীরে পায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যাদের চন্দ্র দুর্বল, হাঁচি কাশি, যাকে রাইনিটিস বলে, অ্যালার্জি, কাফ, কোল্ড, এগুলো চলতেই থাকে সারা বছর। আমার খুব অ্যালার্জি, আমি এসির হাওয়া সহ্য করতে পারছি না, আমি ধুলোতে থাকতে পারছি না। কেন? দেখা যায় তার ভাই সুস্থ আছে, সে সুস্থ নেই। একই বাড়ির তো, একই খাওয়া দাওয়া খাচ্ছে,
একই পরিবেশে রয়েছে, তাহলে কেন পার্থক্য হলো? এর তো কোনো লজিক নেই। লজিক ওটাই, তার যদি জন্মপত্রিকা ঘেটে দেখা যায় তার চন্দ্রের সমস্যা থাকবেই। চন্দ্র হয় দুর্বল, না হলে দুর্বল হয়ে পীড়িত হয়েছে। আবার তুমি দেখো যদি রবির প্রবলেম থাকে তার চোখের সমস্যা আসতেই পারে। আচ্ছা, ডান চোখ, চন্দ্রও চোখকে দেখে, বাঁ চোখ, আবার এর সঙ্গে শুক্রও থাকে। তাহলে যদি রবি চন্দ্র শুক্র তিনটে গ্রহই কম বেশি দুর্বল হয়, তাহলে তার চোখ নিয়ে কিন্তু একটা হিউজ টেনশনের কারণ হয়ে দাঁড়াবে। আমি যদি মেডিকেল অ্যাস্ট্রোলজি তোমাকে বলতে যাই, গোটা মানে সেশনটাই শেষ হয়ে যাবে। যেমন ধরো আমাদের চর্মরোগ ক্রনিক, কিন্তু সোরিয়াসিস, যার এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স, আমি তোমার পডকাস্টে হলপ করে বলছি, যারা ডাক্তারবাবু তারাও জানেন, মেডিকেল সায়েন্স এখনো ওষুধ আবিষ্কার করতে পারেনি যেখানে সোরিয়াসিসকে সারিয়ে দিতে পারবে। তো কেন হয়? কেন হয় জানতে হবে। তার কেতু এবং বুধ, এই যে দুটো গ্রহ চর্মরোগের মূল কারক। এখানে যেহেতু দুরারোগ্য, রহস্যময় রোগ, তাই এখানে কেতুর প্রভাব বেশি, বুধের প্রভাব কম, তাই সারছে না। দুর্বল কেতু পীড়িত হয়ে লগ্ন কানেকশন করেছে, দুর্বল কেতু ষষ্ঠভাবে রয়েছে, যে কোনো দুস্থানগত হলো। সবাই বলবে দুস্থানে পাপগ্রহ ভালো ফল দেয়, না, সেটা হতে হবে বলবান। আমি একটা নেগেটিভ জায়গায় আছি, সেখানে যদি আমার বল না থাকে তাহলে আমি নেগেটিভ জায়গায় লড়াইটা করবো কি করে? তুমি দর্শনটাকে বোঝো। আমাকে কোনো একটা অন্ধকার ঘরে রাখা হলো, খাবার দেওয়া হলো না, জল দেওয়া হলো না, আমি কি সার্ভাইভ করতে পারবো? আমার যদি বলবান থাকি, মানে আমি যদি শরীরে এনার্জি নিয়ে ঢুকি, তাহলে দেখো 2-3 দিন আমি সার্ভাইভ করে যেতে পারি জলটুকু পেলেই। কিন্তু আমি যদি আগেই দুর্বল হয়ে থাকি, তাহলে সেখানে গিয়ে তো আমি সার্ভাইভই করতে পারবো না। আমাদের এই যে প্রত্যেকটা হাউস 1 থেকে 12, হাউস শব্দের অর্থই হচ্ছে ঘর, ভাব শব্দের অর্থও ঘর। তাই ঘরের মালিক যদি বলবান না হয়, তার ঘর ভালো থাকতে পারে না। বা ঘরে বসা ব্যক্তি যদি বলবান না হয়, বা আমার ঘরে যে থাকলো, সে কখনোই তার ভালো ফল দিতে পারে না। আচ্ছা, তো মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আরো অনেক কিছু বলা যায়। একদিন শুধু তোমার সাথে আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করে যাবো। একদম একটা মানে গোটা এপিসোড হবে, যেটা কেউ বলে না, ঠিক। মানে ক্রনিক ডিজিজ, অ্যাকিউট ডিজিজ আর দুরারোগ্য। ক্রনিকের মধ্যে যেটা দুরারোগ্য, অ্যাকিউট তো কোনো ম্যাটার না, ক্রনিকও ম্যাটার না, ওষুধ টষুধ খেয়ে ব্যালেন্স করা যায়। কিন্তু দুরারোগ্যের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। পরিবার শেষ হয়, অর্থ শেষ হয়, মানুষটার শরীর ক্ষয় হয়। তো এই তো আমাদের জ্যোতিষশাস্ত্র এই কর্মফলকে, এই কর্মফলবাদকেই তো প্রকাশ করে মানুষের সামনে। সঠিক জ্যোতিষের পরামর্শ নিলে আপনি আপনার প্রারব্ধ কর্ম জানতে পারবেন, যে আমার জীবনযাত্রাটা কেমন যাবে। এটাই কাজ, কোনো ম্যাজিক নেই, ভেলকি নেই, কিচ্ছু নেই। সিম্পল একটা সায়েন্টিফিক লজিক্যাল একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আজকের দিনে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক হতে চলেছে শুধুমাত্র কিছু দুর্বৃত্তদের হাতে পড়ে। বিশ্বাসটা চলে যাচ্ছে। কিন্তু না, সঠিক কেউ তো থাকতে হবে, তা না হলে তো এই শাস্ত্রকে বাঁচানো যাবে না। এর ইতিহাস তো 5000 বছরের পুরনো, বেদের সমসাময়িক। তাহলে এত বড় যে ভারতবর্ষ ওয়ার্ল্ডকে অ্যাস্ট্রোলজি শেখালো, সব দেশেই চর্চা হয়, তা আমাদের এই ইজ্জতটাকে ধরে রাখতে হবে না? নাগরিক হিসেবে ধরে রাখতে হবে না? এটা তো একটা আমাদের সম্পদ। এই সম্পদকে আমরা কেন নষ্ট হতে দেব? ঠিক। আচ্ছা, যে কথাটা তুমি বলছিলে যে 2 ভাই একই সাথে থাকে, একই বাড়িতে থাকে, একই পরিবেশে বড় হয়, একই খাবার খায়, তবুও একজনের ডাস্ট অ্যালার্জি থাকে আর একজনের থাকে না। এই টাইপেরই প্রশ্ন আমি তোমাকে যেটা করতে চাইছি, সেটা হচ্ছে যে যমজ সন্তানের যে কুষ্টি হয়, সেখানেও দেখা যায় যে দুজনের কিন্তু ও রাশি হয়তো আলাদা হলো, কিংবা কিছু আলাদা হয়, বা এই যমজ সন্তানের কুষ্টি করতে গিয়ে কি কোনো ডিফিকাল্টি ফেস করো তুমি? ডিফিকাল্ট তো অবশ্যই আছে। যে সূক্ষ্মতা জ্যোতিষ আমাদের দিয়েছে, সেই সূক্ষ্মতাকে যদি ছক বিচারের সময় অ্যাপ্লাই না করা যায়, তাহলে দুজনের কুষ্টি একই লাগবে। ও তাই। এবার কখনো কখনো এমন হয় যে অনেকটা মিল হয়ে যায়, তারা হয়তো খুব ক্লোজ টাইমিং এ
দুজনেই এই পৃথিবীতে এসছে, হ্যাঁ। জন্ম তো আগে হয়ে যায়, মাতৃগর্ভে আগেই হয়ে যায়, লগ্নের প্রকাশটা হয় টাইমের ওপরে। এবার দেখো এরকম নজির আছে কিন্তু যে মাধ্যমিকে দুই বোন একই নাম্বার পেয়েছে, এবার সেখানে তো সব ফেল করে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের লগ্ন চেঞ্জ হয়ে যায় 2 ঘন্টায়, আচ্ছা, রাশি চেঞ্জ হয় চন্দ্রের পরিবর্তনে, অর্থাৎ 2.5 দিন পর পর ঘর চেঞ্জ করে। এবার জেনারেলি লগ্ন রাশি একই থাকে, খুব দৈবত কারণে হয়তো চন্দ্র ওই ফিক্স টাইমে চেঞ্জ হলো, এটা হয় না, মানে এত সূক্ষ্ম চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি, চেঞ্জ হয় গ্রহের নবাংশ মর্যাদা। একটা বেবি ডেলিভারি হওয়ার পর আর একটা বেবি ডেলিভারি হতে মিনিমাম 5-7-10 মিনিট টাইম লাগবেই, সেটা যদি সিজারিয়ানও হয় তাও লাগবে, নর্মালি হলেও লাগবে। তো নবাংশটা তো 4 মিনিটে চরণ চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং চরণটা যখন চেঞ্জ হবে সে তো অন্য রাশিস্থ হয়ে যেতে পারে একটা গ্রহ, তখনই তো ফলটা ভিন্ন হয়ে যাচ্ছে। আরো বলি, আমাদের যেটা সব থেকে গ্রহের বিংশপক বল বার করবার জন্য সব থেকে মর্যাদাপূর্ণ বর্গ চার্ট হচ্ছে D60, মানে একটা রাশিকে 60 ভাগ করা। আচ্ছা, তো সেখানে তো 2 মিনিটের মধ্যে তোমার মর্যাদা চেঞ্জ হয়ে যাবে, অন্য রাশিস্থ হয়ে যাবে, দুজনের তো এক হচ্ছে না। তার মানে দেখো যমজ বাচ্চার ক্ষেত্রে নবাংশ D60 সব থেকে বেশি ভ্যারি করে। তার লগ্ন বা রাশি এক হোক, রাশি দিয়ে কি হয়, মনের অবস্থা। এবার দেখা যাচ্ছে রাশি হতে গিয়ে রাশি একই আছে কিন্তু চন্দ্র অন্য নক্ষত্র নিয়ে নিল, তাহলে ওর মানসিকতা আর এর মানসিকতা তো আকাশ পাতাল হয়ে যাবে। কারোর চন্দ্র নিল কেতুর নক্ষত্র, কারোর চন্দ্র নিয়ে নিল হয়তো রবির নক্ষত্র। তা রবি মানে তেজ, কেতু মানে রহস্য, তাহলে ওর মনের মধ্যে সারাক্ষণই কিছু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা, আর এর মনের মধ্যে থাকবে আমি অন্যের ওপর কি করে কর্তৃত্ব ফলাবো। তাহলে একই রাশি একই লগ্ন, মানসিক পরিবর্তনে আকাশ আর পাতাল। অতএব যমজ বাচ্চার ছক যদি সঠিক সূক্ষ্ম বিচার কেউ জানে, ইজিলি প্রচুর পার্থক্য বার করা যায়। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি নির্দিষ্ট কোনো নিয়মাবলী বা কোনো নিয়ম নেই, রাতে ঘুমের সময় করবেন না, কারণ জ্যোতিষ এতটা খুব মানে গুরুত্বপূর্ণ, কিন্তু এত গুরুত্বপূর্ণ না যে এমার্জেন্সি টাইমে ফোন করবেন, ভোরবেলা করে ফেললেন, ওরকম না। যেরকম রাত 10টা থেকে রাত 10টা অব্দি, সকাল 10টা থেকে রাত 10টা অব্দি করুন না, অসুবিধা নেই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এবার যে প্রশ্নটা করবো, এই প্রশ্নটা আমার গোসাই ঠাকুরের আড্ডার অনেক দর্শকেরই প্রশ্ন, সেটা হচ্ছে যে কাল সর্প দোষ না যোগ? দেখো কোনো গ্রহ দোষযুক্ত ভাবে তো হয় না, আমি বলবো এটা একটা যোগ, মানে দোষ হিসাবে দেখা হয়, কিন্তু দোষ মানে তার মধ্যে ত্রুটি থাকে। আচ্ছা, দোষ শব্দের অর্থ কি, ত্রুটি। আমার দোষ আছে মানে আমার ত্রুটি আছে। এখন যদি কাল সর্প দোষ যদি সবাইকে খারাপ ইম্প্যাক্ট দিত তাহলে সেটা দোষ হিসাবে পরিগণিত হতো, কিন্তু যেহেতু প্রচুর লোক, তোমরা সবাই জানো, এই 2-3টে নাম শুনেই রেখেছো, যে অমিতাভ বচ্চন, সচিন টেন্ডুলকর, এদের কাল সর্বদোষ আছে, এরা তো হিউজ সাকসেস। তো তার মানে এটা ভালো যোগ্য বলতে পারো তুমি। তো এবার দেখো কাল সর্পদোষের বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে রাহু আর কেতুর অ্যাক্সিসে সমস্ত গ্রহ চলে আসলো, সেখান থেকে যদি লগ্নটা কোনোভাবে বেরিয়ে যায় তাহলে আর সেই কালসর্প যোগ এফেক্টিভ হয় না, বা অন্য একটা গ্রহ বেরিয়ে গেল অতটা এফেক্টিভ হয় না। কালসর্প যোগে তো গ্রহগুলো তার ব্যক্তিগত একটা বলবত্তা নিয়ে ছকে রয়েছে, গ্রহগুলোতে রয়েছে, তার তো একটা শক্তি আছে, সেই শক্তিকে তো আর আটকাতে পারছে না, তার তো দৃষ্টিকে সে আটকাতে পারছে না। একটা গ্রহ কালসর্পর অ্যাক্সেসে থাকলে তার সপ্তম দৃষ্টিকে আটকাতে পারবে? পারবে না। তাহলে তোমার তো বাকি ভাবগুলো ভালো গ্রহের দৃষ্টি দ্বারা পুষ্ট হচ্ছে, তাহলে সেই ভাব সংক্রান্ত তো বেটার রেজাল্ট তুমি পেতেই পারো। তা এটা ভেবে নিয়ে তুমি যদি ভাবো যে আমি বাড়িতে বসে থাকবো, আমার তো ভাই কালসর্প, আমার তো হবে না, ও গেছে ও করুক, আমি যাব না, আমার কালসর্প আছে, তাহলে তো কোনো মাঙ্গলিক বিয়েও করতে পারবে না। আমার মাঙ্গলিক, আমি মাঙ্গলিকটা নিয়ে আজ জিজ্ঞাসা করছি। তো ব্যাপারটা হচ্ছে কালসর্প
কিভাবে বাজে ফল দেয় একটু টেকনিক্যালি বলে দিই সবার জন্য, এটা অনেক শিক্ষার্থীরও কাজে লাগবে। রাহু আর কেতুর কিছু অবস্থান আছে যে অবস্থানে তারা ভালো ফল দেয়। রাহুকে মিথুনে উচ্চস্থ করা হয়েছে, বৃষতেও ভালো ফল দেয়, এটা মতবাদ বিরোধ আছে, বিরোধে যাব না। কেতু বৃশ্চিক ধনুতে ভালো ফল দেয়। তাহলে যদি কারোর ধরো রাহু বসেছে বৃষতে আর কেতুটা তার সপ্তমে বসলো, বাকি গ্রহগুলো এক অ্যাক্সিসে আছে, তাহলে সেই রাহু তো সে বলবান হয়ে গেল। তাহলে বলবান রাহু তো মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় না? বলবান রাহু মানুষকে অপ্রথাগতভাবে হিউজ সাকসেস দেয়। অপ্রথাগত কথাটা কেন বললাম? রাহু সমস্ত প্রথার বিরুদ্ধ। সে হয়তো রাজনৈতিকভাবে খুব হেলদি পজিশন লিড করছে, কেউ হয়তো বিরাট বড় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছে, কেউ হয়তো ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে হিউজ সাকসেস পাচ্ছে, কেউ হয়তো মানে মাংস বলেছিলাম অপ্রথাগত ব্যবসা, মাংসের ব্যবসা করে সাকসেস পেয়ে যেতে পারে। রাহু তো মাংস যে বিক্রি করে তার তো রাহু বলবান হতে হবে, যার মাংস দেখো না হিউজ পপুলার, জানো তাদের রাহু বলবান আছে। তা এরকম ব্যাপারটা। আর একটা দিক, আমাদের গ্রহগুলোর কাউন্টিং হয় হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির দিকে ঘোরে তার বিপরীত দিক, মানে অ্যান্টি ক্লক। তো যদি কালসর্পদোষে গ্রহগুলো কোনোভাবে কেতুর অভিমুখে যায়, অর্থাৎ কেতু এদিকে আসবে, অভিমুখটা এদিকে হবে, তাহলেও কিন্তু সেই কালসর্পদোষ খুব একটা এফেক্টিভ বাজে রেজাল্ট দেবে না। আচ্ছা, এবার ধরো রাহুটা বসে গেল বৃশ্চিক ধনুতে, তাহলে রাহুর বলটা অটোমেটিক্যালি কমে গেল, বাকি গ্রহগুলো সেই অ্যাক্সিসে পড়লো, তাই না? তাহলে এবার দেখো গ্রহগুলো অভিমুখ রাহুর দিকে চলে যাচ্ছে, তাহলে তো সেটা খুব একটা এফেক্টিভ না, খারাপ হলো। এবার ধরো রাহু মানে রাহুর যে প্ল্যানেট গুলো মিত্র অর্থাৎ ফ্রেন্ডলি প্ল্যানেট, মানে আমরা জানি বুধ শুক্র শনি, তো বুধ শুক্র শনির ঘরে তো রাহু তার নিজের উপস্থিতি দিলে সেটা জেনারেলি ফলপ্রসূ হয়, এফেক্টিভ বেশি হয়, সেই ঘরগুলোই থাকবে, দেখে নিতে হবে। কালসর্পদোষ দেখার পরেও দেখতে হবে যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে যে নবাংশে সেই কালসর্প দোষের যে মূল গ্রহ রাহু আর কেতু কতটা মর্যাদা প্রাপ্ত হয়েছে। আমি বলেছি D1 চার্ট হচ্ছে লাইফের ব্লু প্রিন্ট, নবাংশ হচ্ছে সেই ব্লু প্রিন্টের ফল। তুমি গাছের ফল মিষ্টি হবে না নোনতা হবে না তেতো হবে সেটা নবাংশই বলবে। আর D1 চার্টটা হচ্ছে তোমার জীবন বৃক্ষ, অর্থাৎ আমাদের এই জীবনের যে গাছ আমরা রচনা করেছি, প্রারব্ধ যে কর্ম, সেই কর্মের তো মানে কর্মের ব্যাপারটাই আমাদের ওখানে ফুটে ওঠে। সেটা কতটা মিষ্টি হবে, কতটা তেতো হবে, কতটা নোনতা হবে, সেটাই বলে নবাংশ। এছাড়া আরো বিচার আছে, তার নক্ষত্র বিচার করতে হবে, আরো দিক আছে। তো কালসর্পদোষ বিচার করতে গেলে অনেক সূক্ষ্মতা নিয়েই করা উচিত। হ্যাঁ, আপনার কালসর্প আছে, কাটিয়ে নিন। আচ্ছা, একটা কথা বলি, কালসর্পদোষের যে যজ্ঞ বা সাপ টাপ বানিয়ে গঙ্গা নদী বা বিভিন্ন পুকুরে ফেলা হয়, রূপোর এখন অনেক দাম, কিন্তু রূপোর সাপ ফেলে রূপোটা নষ্ট করবেন না, প্রয়োজনে সেটা গরিব মানুষকে দিয়ে দিন, সাপই বানিয়ে দিন না, তারা গলিয়ে গালিয়ে কিছু একটা পরে নেবে হাতে। কিন্তু আপনি কি বাড়িতে এসে সফটওয়্যারটা বা আপনার যে কুণ্ডলিটা বার করে দেখেছেন যে রাহু আর কেতুর পজিশনটা চেঞ্জ হয়ে গেল কিনা? আমি তো কালসর্প কাটিয়ে নিয়েছি, তো তাহলে কাটালে তো রাহু কেতু সরে যাবে। সরেছে? কারো সফটওয়্যার ওপেন করে দেখাতে পারবে যে কালসর্পদোষ কাটানোর পরে রাহু আর কেতু চেঞ্জ হয়ে গেছে বা একটা গ্রহ ওই অ্যাক্সিস থেকে বেরিয়ে গেছে? বেরোই তো না। তাহলে এটা কি হয় অ্যাকচুয়ালি, যে বলে যে কাটায় কালসর্প কাটিয়ে নিন ঠিক হয়ে যাবে, এটা কি অ্যাকচুয়ালি জিনিসটা কি? তাহলে মানসিক বল। আমি কাটিয়েছি, ঘুমটা আমার ভালো হলো, সকালবেলায় আমি কাজে বেরিয়ে গেলাম, সে না কাটালেও তাই হতো। কিন্তু এই বলটা অ্যাস্ট্রোলজাররা দেবে না, শুধু মুখে দেবে না যে বাবা বা ভাই বা বন্ধু, তোমার কালসর্পদোষ বা যোগ তোমাকে খুব একটা ক্ষতিকর জায়গায় নেবে না, তোমাকে ভালো জায়গাতেই নেবে। যদি দুর্বলও হয়, রাহু কেতুর অবস্থান যদি কালসর্পদোষ দেখার সময় দেখি দুর্বল আছে, তাহলে তার ওই যে পিরিয়ড গুলো
মহাদশা অন্তর্দশা অথবা গোচরকালীন সময়ে একটু ভালো ভালো যে ঘরগুলো আমাদের, অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবম, এগুলোর ওপর দিয়ে গেলে একটু এফেক্ট তো দেবেই। সেটা তো আমাদের জীবনে চড়াই উৎরাই থাকেই, তো ওটা তো মেনে নিতে হবে। কিছু জিনিস তো জ্যোতিষকে দিয়ে সবকিছু করানো যাবে না, কিছু জিনিসকে মানতে হবে, যেটা আমার আছে সেটা আমাকে মানতে হবে। এই মানার জায়গাটাই মানুষ যেতে পারছে না বলেই আজকে এত তাবিজ কবজ মাদুলির ফ্যাক্টরটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে গ্রহদের মহাদশা অন্তর্দশা এগুলো কিরকম ফল দেয়? ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা গ্রহ এক একটা ভাবের অধিপতি, কোনোটা দুটো ভাবের অধিপতি। চন্দ্র আর সূর্য একটা করে ভাবের অধিপতি, বাকি গ্রহ রাহু কেতু বাদে দুটো করে ভাবের অধিপতি। রাহু কেতু নির্দিষ্ট কোনো ভাবের অধিপতি নয়। তো এবার একটা গ্রহ একটা ভাবের অধিপতি হয়ে সে আর একটা ভাবে গিয়েও তো বসে। তো এবার দেখা যাচ্ছে তোমার বৃহস্পতির মহাদশা পড়লো, তোমার বৃহস্পতি অষ্টম ভাবে আছে, কিন্তু দেখা যাচ্ছে তোমার নবম ভাবের লর্ড আর দ্বাদশ ভাবের লর্ড। হতেই পারে। তো বৃহস্পতি নবম ভাবের লর্ড, দ্বাদশ ভাবের লর্ড, বসেছে অষ্টমে, তার মহাদশাটা আসলো। তাহলে অষ্টম ভাব থেকে বিচার করি আমাদের আয়ু, বিভিন্ন রকম বাধা বিপত্তি, আকস্মিক বাধা বিপত্তি। আবার নবম ভাব ভাগ্যেরও ভাব, দ্বাদশ ভাব ব্যয় ভাব, মুখ্যের ভাব। তাহলে এই যে তিনটে ভাব, সে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল তিনটে ভাব। তার মানে তোমার যদি বৃহস্পতি জন্মছকে বলবান থাকে, তোমার ভাগ্যের সহায়তা বাড়লো, তোমার ধর্মের বা আধ্যাত্মিক যাত্রা শুরু হয়ে যেতে পারে। তুমি যে পথেই থাকো না কেন, তোমার মধ্যে আধ্যাত্মিক গুণাগুণ, চেতনা, এগুলো জাগ্রত হয়ে যাবে। এবার তুমি বলতে পারো তাহলে অষ্টম ভাবে কি হবে? শুভ গ্রহ যখন কোনো অশুভ ভাবে বসে, সেই শুভ গ্রহ নিজে দুর্বল হয়ে সেই অশুভ ভাবের অশুভত্বকে নাশ করে দেয়। তাহলে তোমার ওই ফেজে আকস্মিক বাধা বিপত্তি এগুলো কিন্তু তোমার কাছে আর আসবে না। আচ্ছা। এবং যে যেভাবে দৃষ্টি দিচ্ছে সেই ভাবগুলোও কম বেশি ভালো থাকবে। এটাই ফ্যাক্ট। আচ্ছা, অনেকেই এখন বলছে যে নবম ভাব এবং দশম ভাব দুটোই পিতার ভাব আর কি, তুমি কি বলবে এই বিষয়ে? মানে একটা দারুণ কোশ্চেন, মানে এই কোশ্চেনের উত্তর আমি দিচ্ছি, কিন্তু আমাদের কাছে এটা একটা কনফিউজিং কোশ্চেন। চতুর্থ ভাব যদি মাতা হয়, তাহলে মাতার যে কাম অর্থাৎ সপ্তম, সেটা দশম ভাবই হয়। আমি লগ্ন, আমার সপ্তম ভাব যদি আমার ওয়াইফ হয়, তাহলে মায়ের হাজবেন্ড তো বাবা, আমার বাবা, তাহলে সে তো দশম ভাবই হবে। সেটা বায়োলজিক্যাল ফাদার, আমার জন্মদাতা বাবা। এবার নবম ভাবের বাবার বিচার কি করে হচ্ছে? আমরা যখন জন্মেছি, জন্মানোর পরে কিন্তু আমাদের আগেকার দিনে জ্যোতিষ তো স্থানকাল পাত্রভেদে হয়েছিল, সবকিছুর বিচার তাই হয়। তখন আমাদের গুরুগৃহে পাঠানো হতো, যে তুমি ওখানে তোমার পড়াশোনা বা টোলের পড়াশোনাটা কমপ্লিট করবে, তারপরে তুমি আমাদের এখানে এসে যা যা করার করবে। তা আমরা প্রত্যেকে জানি একটা বাক্য আছে, গুরু পরম পিতা। তাহলে আমার নবম ভাব আমার আধ্যাত্ম, আমার ভাগ্য, আমার গুরুর ঘর। তাই গুরু যখন পিতা হয়, তো তাকে তুমি অস্বীকার করতে পারি না, কারণ গুরুর চেতনায় বা গুরুর জ্ঞান গর্ভে আমার চেতনার জন্ম হয়, তাহলে সেও তো পিতা। তাই নবম হচ্ছে গুরু পিতা, দশম হচ্ছে বায়োলজিক্যাল পিতা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে মানুষের মনে অনেক কনফিউশন দেখা যায়, সেম অ্যাজ কালসর্প দোষের মতন, সেটা হচ্ছে যে মাঙ্গলিক। এই মাঙ্গলিক শব্দটা শুনলেই মানুষের মনে একটা ভয় সৃষ্টি হয়। অনেকে দেখেছি যে মাঙ্গলিক, তারা মাঙ্গলিক বিবাহ হচ্ছে গাছের সাথে বা শিবলিঙ্গর সাথে বা অন্যান্য অনেক কিছুর সাথেই বিয়ে হয়, আমি দেখেছি এটা। তো এইরকম করে কি মাঙ্গলিক কাটানো যায়, নাকি এটা পুরোটাই মিথ? বিষয়টা হচ্ছে মাঙ্গলিকের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমাদের ধরো 100 জন জানে, আমি জানছি যে জ্যোতিষ বিশ্বাস করে এমন 100 জন, যদি তার ছক সূক্ষ্ম বিচার করা যায়, 60% মানুষেরই মাঙ্গলিক নেই। এত বড় কথাই বলছি তোমার। কিভাবে নেই? আমরা জানি
মঙ্গল লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে থাকলে তাকে মাঙ্গলিক বলে, আমি শব্দটা এরকমই ব্যবহার করছি, দাগিয়ে দেওয়া হয়, তুমি মাঙ্গলিক। তো এবার আমাদের জ্যোতিষশাস্ত্রে D1 চার্টের পরে যখন আমরা প্রেডিকশন করি, বিভিন্ন চার্ট অ্যানালাইসিস করে একটা প্রেডিকশনে যখন যাই, তখন আমরা কিন্তু ভাবচলিত চার্টকে দেখি। এবার যে গ্রহটা চতুর্থে আছে সে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে শিফট করে গেছে, সে তো চতুর্থ রাশি পেয়েছে, চতুর্থ ভাবটা তো পাইনি, তাহলে পঞ্চমে গেলে কি সে মাঙ্গলিক হবে? তার D1 চার্ট দেখে বলে দেওয়া যায় যে সে মাঙ্গলিক। বৃশ্চিক লগ্ন, মেষ লগ্নের জাতক জাতিকারা কোনোদিন মঙ্গল উক্ত স্থানগুলোতে থাকলেও মাঙ্গলিক হবেন না, কারণ তাদের লর্ডই মঙ্গল। নবাংশে যদি মঙ্গল মকরে বসে তার উচ্চ ঘরে, তাহলে সে মাঙ্গলিক থাকে না। তাহলে মাঙ্গলিক না থাকার আমি 3-4টে ইন্ডিকেশন দিলাম তোমাকে, তুমি খুলে দেখো। যারা মাঙ্গলিক, আমি বলছি তোমার ক্যামেরার সামনে, যাদের আপনাদের মাঙ্গলিক আছে তারা প্রত্যেকে নিজেদের চার্ট দেখুন, ভাবচলিত চার্টে চলে যান, নবাংশে চলে যান, দেখবেন অনেকের মাঙ্গলিক আজকেই কেটে গেছে। আর দ্বিতীয় কথা, সেই একই কথা বলবো, মাঙ্গলিক কাটানোর পরে মঙ্গলের অবস্থান যদি সরে যায়, তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে মাঙ্গলিক কাটান, আর সরলে আমাকে জানাবেন, কারণ আমারও কিছু ক্লায়েন্ট আছে, তাদেরও আমি সরাবো মঙ্গলটাকে। D1 চার্টে যে মঙ্গলটা আছে, মঙ্গলটাকে আমি সরিয়ে দেবো। আমরা তো এত বলশালী হয়ে গেছি, দেখি কতটা বল আমাদের, মঙ্গলকে সরাতে পারি নাকি। আচ্ছা দাদা, জোটক বিচার করা কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনে? খুব গুরুত্বপূর্ণ। জোটক বিচার করতে অ্যাকচুয়ালি শুধু তো আমাদের দেখা যাচ্ছে ওই একটা ম্যারেজ ম্যাচ করার একটা সিস্টেম আছে সফটওয়্যারে, সেখানে দুজনের ডেট অফ বার্থ বা ডেটাটা ইনপুট করলো, ইনপুট করার পরে দেখলো হ্যাঁ তোমার তো 18-র ওপরে আছে আর 25,000, বিয়ে করে নাও। 25 পেয়েও দেখা যাচ্ছে ভেঙে গেল, 26 পেয়ে ভেঙে গেল। তখন যদি তাদের কাছে মানে জানতে চাওয়া হয় যে কেন ভাঙলো, কোনো উত্তর দিতে পারবে না। তাহলে তার আগেই তোমাকে জানতে হবে যে আমার এটা টিকবে কিনা। তাহলে আমি ধরলাম আমার জোটক বিচারের পয়েন্টটা হেভি এসছে, অ্যাবাভ 70-75%, কিন্তু আমাকে দেখতে হবে তার লগ্ন আর রাশির অবস্থানটা। প্রথম দেখো, একটা মনের মিল, একটা দেহের মিল বিবাহের ক্ষেত্রে বিরাট প্রযোজ্য। দেহের মিল বলতে আমি দৈহিক মিলের বলছি না, মানে আমাদের তো বিভিন্ন রাশি বিভিন্ন প্রকৃতির হয়। যেমন ধরো চর, স্থির, দত্তক রাশির প্রকৃতি। চর মানে চঞ্চলতা, স্থির মানে সে একটু স্থির, দত্তক মানে ওই স্থির আর চর দুটোর মেলবন্ধনের এক ধরনের জাতক হয়। তাহলে দেখা যাচ্ছে কারোর লগ্ন মেষ, জাতকের লগ্ন মেষ, জাতিকার লগ্ন বৃষ, একটা চঞ্চল একটা স্থির। তাহলে এবার বিবাহের পরবর্তী ক্ষেত্রে জাতক যে হুটোপাটা করবে, এখানে চলো ওখানে চলো, দেখা যাচ্ছে তার ওয়াইফ সেই সঙ্গটা সে দিতে পারছে না, আপসেট হয়ে যাবে তো, কারণ তার তো স্থির লগ্ন। এবার তুমি মন মানসিকতার মধ্যে দেখো, কারোর দেখা যায় চন্দ্রটা পীড়িত হয়ে গেছে, দুর্বল স্থানে পড়ে, বৃষ্টিকে পড়ে একটু পীড়িত হয়ে গেল, নিজভঙ্গ হলো না, তার মন মানসিকতা সবসময় বিষণ্ণ থাকবে। আর একজন দেখা যাচ্ছে চন্দ্রটা তার দারুণ পজিশনে আছে, বিরাট বলবান, সে উৎফুল্ল। তাহলে একজন উৎফুল্ল মানুষ তার জীবন সঙ্গী যদি বিষণ্ণ হয়, তার সঙ্গে কিভাবে সংসার করতে পারে, তাই না? ঠিক। আচ্ছা, তাহলে আমার ওই যে তথাকথিত সফটওয়্যার, সেই সফটওয়্যারের বাইরে গিয়েও তার প্রকৃতি বিচার করতে হবে, তার ক্যারেক্টারিস্টিক আমাকে দেখতে হবে, কি ক্যারেক্টারের হতে পারে। একজন জাতকের মধ্যে দেখা যাচ্ছে বৃহস্পতির গুণাগুণ সব থেকে বেশি, আর একজন জাতকের মধ্যে দেখা যাচ্ছে তার মধ্যে রাহু শুক্রের গুণাগুণ সব থেকে বেশি। তাহলে সে সবসময় জ্ঞান গর্ভের মধ্যে লুকিয়ে থাকবে, আর একজন দেখা যাচ্ছে শুধু বলবে সিনেমাতে যাবো, রেস্টুরেন্টে যাবো, ঘুরতে যাবো, এটা করবো, সে তো বিরক্ত হয়ে যাবে। তাহলে জোটক বিচারটা কেন করতে হবে? পয়েন্ট যেমন একটা আসপেক্ট, বিবাহের ক্ষেত্রে পয়েন্ট একটা আসপেক্ট, সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে তাদের মনের প্রকৃতি, তাদের মানসিকতার প্রকৃতি, তাদের বাহ্যিক প্রকৃতি, কি প্রকাশ করতে চাই সেটা কতটাই মনে। তুমি ভাবো, একজন যদি নিরামিষাশী মানুষ হয়, ধরো সাধু সন্ত, তারও তো বিয়ে হয়, সে আধ্যাত্মিক লাইনে আছে, তার বিয়ে, সে নিরামিষ খায়, তাহলে কেন সে খোঁজে
যে আমার যে ওয়াইফ হবে তাকেও নিরামিষ লিখে দেয়, যে নিরামিষাশী মেয়ে আমার প্রয়োজন। তার মানে দেখো, তার মানসিকতার মধ্যে সে রজগুণী বা তমগুণী খাবার সে ছোবে না। তাহলে তার ওয়াইফ যদি রজগুণী বা তমগুণী খাবার ছোই, তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে গেল। তাহলে বুঝতে পারলো জোটকের বাইরেও কতটা গুরুত্বপূর্ণ দিক আছে বিচার করার জন্য, তা না হলে একটা বিয়ে সাকসেসফুল হয় না। ঠিক। আচ্ছা, আমি অ্যাস্ট্রোলজি নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে একটা শব্দ খুঁজে পেয়েছিলাম, সেটা হচ্ছে যে আত্মকারক গ্রহ। এই আত্মকারক গ্রহ কিভাবে প্রভাব ফেলে? আত্মকারক গ্রহ মানে দেখো, ওর মধ্যেই সংজ্ঞার মধ্যে লুকিয়ে আছে আত্মার কারক, আত্মকারক। এবার আমাদের জেনারেলি রাহু কেতুর যেহেতু কোনো অবয়ব নেই, তাদের তো একটা ছেদ বিন্দুকে আমরা গ্রহ হিসেবে মানি, তাদের প্রচুর এফেক্ট। তো সেক্ষেত্রে আর কেতু আমাদের আত্মার মুক্তির কারক, তাই তাকে আত্মকারকে ধরাই যাবে না। আমাদের আত্মকারক গ্রহ যে আমাদের ডিগ্রি সব থেকে বেশি প্রাপ্ত করে, অর্থাৎ আমার D1 চার্ট যদি খুলি, সেখানে এক একটা গ্রহ এক এক রকম ডিগ্রি নিয়ে থাকে। আমাদের প্রত্যেকটা রাশির মান 30 ডিগ্রি। যে সর্বোচ্চ মানে 0 থেকে 30-এর মধ্যে যে সব থেকে বেশি ডিগ্রি, শুধু ডিগ্রি নয়, যেখানে একই ডিগ্রি দুটো গ্রহ আছে, সেক্ষেত্রে মিনিট সেকেন্ডেরও হিসাব হবে। ডিগ্রি মিনিট সেকেন্ড, ভূগোলের মতো একদম। আমরা যেমন ভূগোলের অঙ্ক করেছি না, ডিগ্রি মিনিট সেকেন্ড সেম। তো যে গ্রহটা আত্মকারক হবে, সে তোমাকে তার থেকে কি নির্বাচন করতে হয়। আমাদের আত্মার তো মুক্তি, অর্থাৎ এটা তো সবাই চাই যেন আমাদের এই আত্মা পরবর্তী প্রজন্মে মানে পরবর্তী জন্মে কোনো শরীর যেন না পায়, মুক্তি ঘটে। আত্মকারক থেকে আমরা নবাংশে চলে যাব। সেই আত্মকারক গ্রহ যে রাশিস্থ হবে, সেটা আমার কারক অংশ লগ্ন। তার দ্বাদশ ভাবে যদি কোনো গ্রহ থাকে, তার যে দেবতা, পঞ্চদেবতার মধ্যে আমরা ইষ্ট দেবতা তৈরি করি, সেই পঞ্চদেবতার একজন তার ইষ্ট দেবতা হবে। তার জপ, তার ধ্যান, তার পূজা করলে আমাদের আত্মার মুক্তি ঘটে। এবং এই আত্মকারক গ্রহ আর একটা জিনিস যেটা দেয়, একটা গ্রহ যখন সব থেকে বেশি ডিগ্রি প্রাপ্ত হয়, তখন সে সেই রাশিতে তার ট্রানজিট কালের যে সময়, তার সব থেকে বেশি সময় সে থাকে, তাই না? যে কোনো গ্রহ যদি 30 ডিগ্রি কাছাকাছি যেতে হয়, তাহলে তাকে সেই রাশিতে সব থেকে বেশি দিন অতিবাহিত করতে, এবং সে সব থেকে অভিজ্ঞ গ্রহ তৈরি হয়। সেই অভিজ্ঞতাই আমাদের জীবনকে তৈরি করে। কারোর যদি পঞ্চম ভাবের লর্ড আত্মকারক হয়, বা ধরো রবি আত্মকারক হলো, তাহলে দেখা যাচ্ছে তার মধ্যে অহংকার আনা যাবে না। রবির যে নেগেটিভ দিকগুলো, দুর্বল রবির নেগেটিভ দিক, অহংকার, ইগো, এই জাতীয় জায়গাগুলো আনা যাবে না। সেটাই তোমাকে মুক্তির পথ দেখাবে। তাই গ্রহরা আমাদের এভাবেই মুক্তির পথ দেখায়। আচ্ছা, এই যে ডিগ্রি নিয়ে বললে, এই ডিগ্রি কতটা ইম্পর্টেন্ট? ডিগ্রি তো সব। জ্যোতিষশাস্ত্রে গ্রহের বলবত্তা বিচারের একটা অন্যতম উপায়, মানে মূল উপায়, সেটা হচ্ছে ডিগ্রি। এবং এই ডিগ্রিটা আমরা প্রথম পাই নবম, দশম, একাদশ, দ্বাদশের যারা ভূগোল নিয়ে ভালো পড়াশোনা করেছে, তারা বুঝবে ডিগ্রি মিনিট সেকেন্ড। তার একটা ইন্ডিকেশন আছে, ডিগ্রি একটু গোল, মিনিট একটা দাগ, সেকেন্ডের দুটো দাগ। তো আমরা ডিগ্রিটা কিভাবে ক্যালকুলেশন করবো, এটা অনেকেই আমরা বুঝতে পারি না। দেখো, ডিগ্রি ক্যালকুলেশন করতে গেলে প্রথমে গ্রহটা যে ডিগ্রি নিয়ে বসে, বেসিক একটা ফান্ডামেন্টাল জায়গা থাকে, যে 0 থেকে এত ডিগ্রি সে বালক গ্রহ, এত থেকে এত সে যুবক, এরকম 6টা পার্ট করা আছে। বা লাস্টের দিকের গ্রহগুলো বৃদ্ধ গ্রহ, এবং সেটা সমবিষম রাশির ক্ষেত্রে উল্টো ভাবে হবে। মোটামুটি 15 ডিগ্রিটা সবাই জানে যে এটা যুবক অবস্থায় থাকে, কিন্তু কত 15 ডিগ্রিকে আমি দেখেছি তারা ফল দিতে অক্ষম হয়, তারা ভাবের সন্ধিতে পড়ে যায়। ধরো একটা ভাবের শুরু হয়েছে 14 ডিগ্রি থেকে, সাপোজ 13 ডিগ্রি 20 মিনিট, 14 ডিগ্রি 20 থেকে 13 ডিগ্রি 20 মিনিট সামথিং। এবার সেই রাশিতে ওই গ্রহটা 14 ডিগ্রি পেয়ে গেল, তাহলে তো ওই যে 13 ডিগ্রি 20 মিনিটের পর থেকে তো আবার নেক্সট ভাবে শুরু হয়ে গেল। সেই যে সন্ধিটা এসে পড়ে গেল না, সন্ধি মানে কি? দুটো গ্রহের মাঝে, মানে দুটো নৌকায় পা। সন্ধি শব্দের অর্থ কি? দুজনের যোগফল। তো তোমার আমার সাথে সন্ধি হলো, তাহলে আমি মাঝের যে লোকটা থাকবে, সে না তোমাকে ফল দেবে না আমাকে ফল দেবে, নিউট্রাল থাকতে, একদম সে 0 হয়ে গেল। তাহলে তার ডিগ্রি কোনো এখানে ইস্যুই করলো না। ওই ক্যালকুলেশনটাই তোমাকে করতে হবে, যে আমাদের যে ভাব স্ফুট আর ভাবের মধ্যস্ফুট, তার সঙ্গে গ্রহের ডিগ্রির
একটা অঙ্ক থাকে, যোগ বিয়োগ। সেটা যদি কেউ শিখতে চায় পার্সোনালি আমাকে ফোন করতে পারে, একদম একদম। মেসেজ করতে পারে। আমার ইনস্টিটিউশন আছে, আমি অনলাইন অফলাইন দুভাবেই আমি শেখাই, আমি শিখিয়ে দেবো। কারণ আমি চাই ভালো জ্যোতিষ সমাজে ছড়াক, তাতে জ্যোতিষ শাস্ত্রের উন্নয়ন ঘটবে। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বক্রী গ্রহ কিভাবে প্রভাব? তুমি তো আজ সব আমাকে ক্রিটিক্যাল প্রশ্ন করছো, মানে অন্যান্যদের প্রশ্ন এত সহজ হয় আর আমার প্রশ্নটাই বেশি কঠিন করছো। যাই হোক, আমার এগুলোই বলতে ভালো লাগে। তার কারণটা হচ্ছে আমি চাই যে আমি যে জ্ঞান লব্ধ করেছি সেটা ছড়াক, আর 5 জন মানুষ সেটাকে খুঁজে বার করে নিজেরাও নিজেদের মন পরিবর্তন হ্যাঁ, করুক। ঠিক। তো বক্রী শব্দের অর্থ হচ্ছে রেট্রোগেট গ্রহ আমাদের। তার মানে আমাদের বক্রী গ্রহটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে সেই গ্রহটা মনে হবে পিছিয়ে যাচ্ছে, কিন্তু তার গতি একই থাকে। যেমন ট্রেনে বসে থাকলে গাছপালাগুলো পিছিয়ে যায়, তাই না? তো গ্রহর ক্ষেত্রেও তাই, কোনো সময় পৃথিবীর আহ্নিক গতির কারণে একটা গ্রহকে মনেই হতে পারে যে সে পিছিয়ে যাচ্ছে। তো বক্রীর ক্ষেত্রে প্রধান জায়গা হচ্ছে চেষ্টা বল, চেষ্টা বেড়ে যায়। যে কোনো গ্রহ যদি তোমার বক্রী থাকে তার অসম লড়াই করার মানসিকতা তৈরি হয়। তো অনেকে বলে বক্রী মানেই খারাপ, না। ছকে আগে দেখে নাও যে গ্রহটা বক্রী আছে সেই গ্রহটা তোমার চোখে দুর্বল না বলবান, না বলবান হয়ে পীড়িত, না দুর্বল হয়ে পীড়িত। এই যে 4টে কন্ডিশন বললাম, এই কন্ডিশনগুলোর উপরেই তোমার বক্রীর ফল নির্ভর করবে। যদি একটা গ্রহ তোমাকে শুভ প্রভাব দেয়, শুভ গ্রহ বক্রী হলো বলবান অবস্থায়, তাহলে তার মহাদশা অন্তর্দশা তার গোচরকালীন সময়ে ভালোভাবে গোচর করলে তুমি অসাধারণ ফল পাবে। বা একটা শব্দ আছে, এটা আমি তোমাকে এখানে আমি এক্সপোজ করছি, জ্যোতিষশাস্ত্রে একটা সাংঘাতিক শব্দ আছে, প্ল্যানেটরি রিটার্ন। D1 চার্ট আর নবাংশে যে গ্রহটা যে জায়গাতে থাকে বা যে রাশিতে থাকে, গোচরকালীন সময়ে যদি সেই গ্রহটা সেই রাশিস্থ হয়, সে কিন্তু মারাত্মক তেজালো ফল দিয়ে দেবে, একদম 100-100 মিলিয়ে দেখবে তুমি। ঠিক আছে? তো বক্রী হচ্ছে দুর্বল থাকলে তার দুর্বলতার চেষ্টা বেড়ে যাবে। আচ্ছা, মানে ঠান্ডায় ঠান্ডা, গরমে গরম। এরকম ব্যাপারটা অনেকটা এরকম। বক্রী মানে সবসময় ভালো সবসময় খারাপ এরকম না, ব্যক্তিগতভাবে বক্রী গ্রহ জাতক বা জাতিকাদের আলাদা আলাদা ফল প্রদান করে। আর দগ্ধ গ্রহ? দগ্ধ বা কম্বাস্ট, এটা একটা আমি বলবো নেগেটিভ। নেগেটিভ। আবার পজিটিভও আছে, পজিটিভটা এক্সপোজ করে দেবো না ভাবছি, সবই তো বলে দিচ্ছি। দগ্ধ করে পজিটিভ হয়, এটা একটা সাংঘাতিক ব্যাপার আছে। আমরা জানি রবির খুব কাছাকাছি কোনো প্ল্যানেট থাকলে সে রবির তেজে বা সূর্যের তেজে তার দগ্ধ পরিস্থিতি তৈরি হয়, তার শুভফল দেওয়ার ক্ষমতা কমে যায়। এটা স্বাভাবিক ব্যাপার। মানুষ যদি খুব রোদে থাকে তাহলে মানুষেরও কিন্তু এনার্জি লস হয়, তার শরীর থেকে জল বেরোবে, সে দুর্বল হয়ে যাবে, কাজ করতে পারবে না। দেখো, বুধের সঙ্গে রবির মিলনে বুধাদিত্য যোগ বলছে 13°20'। বুধ রবি খুব ক্লোজ কানেকশনেই সবসময় থাকে। তুমি 100টা ছক আনো, 80টা ছকের মধ্যে বুধাদিত্য যোগ আছে। তাহলে সবাই কি বুদ্ধিমান হচ্ছে? তাহলে তো পৃথিবীটাই তো বুদ্ধিমানেই ভরে যেত। এত তাহলে নির্বোধের বাস কেন এই পৃথিবীতে? কেন বাস? প্রশ্নটা হচ্ছে বুধাদিত্য যোগের ক্ষেত্রে ডিগ্রি একটা ম্যাটার করে, কেউ ওটা দেখেন না। সূর্য আর বুধের যে যোগ, মানে যে গ্রহটা বেশি ডিগ্রি প্রাপ্ত হবে তার সঙ্গে কম ডিগ্রি প্রাপ্ত গ্রহের ডিগ্রিটাকে বিয়োগ করতে হয়। যদি সূর্য বেশি ডিগ্রি প্রাপ্ত হয় তার থেকে বুধের ডিগ্রি বিয়োগ করে যদি 13°20' মধ্যে তাদের সংযোগ ঘটে, তাহলে সেই বুধাদিত্য যোগ এফেক্টিভ। না, এখানেই শেষ না। সেই বুধের উচ্চস্থ জায়গা নিজের কন্যা রাশি, সেখানে ঘটতে হবে। যদি সে নিচস্থ জায়গায় গিয়ে করে, নিচভঙ্গ না হয়, হবে বুধাদিত্য যোগের এফেক্ট পাবে না। আবার যদি বুধ আর রবি খুব ক্লোজ কানেকশনে চলে আসে, হয়তো 2-3-4 ডিগ্রির পার্থক্য হয়ে গেল, তাহলে বলবে বিরাট বুধাদিত্য যোগ। না, অতিরিক্ত পুড়ে গেলে অতিরিক্ত কোনো জিনিস ভালো না। অতিরিক্ত যদি বুধ আর রবির কানেকশন ক্লোজ হয়ে যায়, তার সিদ্ধান্তহীনতায় ভুগবে, সে সিদ্ধান্ত নিতে পারবে না। মেধা থাকবে, সিদ্ধান্ত গিয়ে আটকে যাবে, পারবে না, মেকিং করতে পারবে না। এবার চলে আসি কম্বাস্ট। তাহলে সব গ্রহেরই কম্বাস্টটা বুঝে গেলে, যত ডিগ্রির কাছাকাছি কম্বাস্ট হবে তত সমস্যা বেশি, যত দূরবর্তী জায়গায় কম্বাস্ট হবে তার সমস্যা ততটা কম।
আর রবি আর গ্রহ আর এক জায়গায় থাকলো, কিন্তু 13°20' মিললো না, তাহলে তার কম্বাস্ট হয়নি, চিন্তার কোনো কারণ নেই। অনেক পাবে তোমার ভিউয়ার্সরা এদের বলে দিয়েছে কম্বাস্ট নেই, দেখে নিন যে ডিগ্রিটা বড় আছে তার থেকে ছোট ডিগ্রিটাকে মাইনাস করে দিন। আচ্ছা, আর এই তো বেরিয়ে গেল কম্বাস্ট কি কম্বাস্ট। এইবার বলেছো কম্বাস্ট কি ভালো ফল দেয়? হ্যাঁ, এটাও বলে দিচ্ছি। 6, 8, 12 আমরা জানি আমাদের জীবনের 3টে দুস্থান। 6 নম্বর রোগ ঋণ শত্রু, 8 নম্বর আয়ু ঘর, বাধা বিপত্তির ঘর, 12 নম্বর ঘর থেকে আমাদের ওই বাধা বিপত্তি দেখা হয়, মুখ্যের ঘরও দেখা হয়, ওটাকেও দুস্থান ধরা হয়। তো সেক্ষেত্রে যে 6 আর 12 লর্ড যদি কোনোভাবে কম্বাস্ট হয়, তাহলে তাদের নেগেটিভ ফল দেওয়ার ক্ষমতা কমে যায়। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে তুমি ওই ভাব সংক্রান্ত যে নেগেটিভিটি সেটা তো প্রাপ্ত করছো না। সুতরাং কম্বাস্ট কোথাও কোথাও ভালো ফল দেয়। কেন দেয়? তার লজিকটা হচ্ছে এটা, তোমার দুস্থান প্রতিটা কম্বাস্ট হলে তার নেগেটিভিটিও তুমি কম পাবে। আচ্ছা। আচ্ছা, এই গ্রহের বল কিভাবে নির্ধারিত করা হয়? গ্রহের বল ওই যে তোমাকে প্রথমেই বললাম, ডিগ্রি মূল, তারপরে দেখতে হবে তার নবাংশ, তার বাকি বর্গচাটগুলো, তারপরে দেখতে হবে সে কার নক্ষত্র নিয়েছে, সেই গ্রহটার বলবত্তা কেমন, এটাও প্রয়োজন। আচ্ছা, বিরাট প্রয়োজন। 27টা নক্ষত্র আছে, এবার এক একটা গ্রহ তো 3টে করে নক্ষত্রের লর্ড। যদি সেই গ্রহটা দুর্বল হয় তাহলে তো তার নক্ষত্রও তাকে বাজে ফল দেবে। এছাড়া তোমার ডিগ্রি ক্যালকুলেশনের জায়গাটা তোমাকে বলে দিলাম, দৃষ্টি দেখতে হবে, তার স্বরবল দেখতে হবে, যে আদতেও সে কতটা হৃষ্টপুষ্ট। স্বরবল মানে 6টা বল, স্থান বল, কাল বল, নৈসর্গিক বল, দিক বল, এগুলো দেখা হয়। স্বরবলের রেটটা দেখতে হবে যে আবার কি আছে রেশিও। এর সঙ্গে বিংশপক বল দেখতে হবে, তার গুণগত মান কতটা সেই গ্রহের। এত কিছু দেখার পরে একটা গ্রহকে যদি আমি 6টা আসপেক্ট দেখি একটা গ্রহের বল নির্ধারণের জন্য, তার মধ্যে 4টে যদি ভালো হয় তো সেক্ষেত্রে আমি তাকে বলবানই বলে দিই, মেজরিটি ভালো। আর 2-1টা দিক তো খারাপ হতেই পারে। আর নবগ্রহের সব গ্রহের বল ভালো হলে সে কনফিউজড হয়ে যাবে সে কি করবে। আচ্ছা, ওই জন্য কিছু গ্রহ তো বল কম থাকা আবশ্যিক, দরকার, তা না হলে লড়াই আসবে না তো ভেতর থেকে। সেই ভাব সংক্রান্ত লড়াই না আসলে তুমি কি করে তুমি যুদ্ধে জিতবে? হতেই হবে এটা, বল সবার সমান থাকবে না। আর নবতারা স্বর্ণালীতে কি দেখা হয়? নবতারা স্বর্ণালীতে তো দেখা হয় যে আমাদের যে নক্ষত্রগুলো রয়েছে ওগুলো তো এক একজনের এক এক রকম হয়। যেমন সাধক, বদ, প্রত্যারী, এই যে নক্ষত্রগুলোতে দেখা যাচ্ছে চন্দ্র যদি কোনো সময় একটা বদ নক্ষত্র ছুলো, তো সেক্ষেত্রে দেখা যাবে সেই দিনটাকে না শুভ কাজ করার ক্ষেত্রে এড়িয়ে যাওয়াটা ভালো। একটা গাড়ি কিনতে গেলে, একটা বাড়ি উদ্বোধন করবে, নিজের বিয়েটা করলেও ওই দিনটা তোমার ডেট আছে বলেই করে নেবে না। সেই দিনে সেই লগ্নের সময় চন্দ্র কোন নক্ষত্র ছুঁয়ে আছে এটা দেখে বিয়ের পিড়িতে বসা উচিত। তাহলে কি হবে, বিয়ে হবে না তা না, কোনো অপ্রীতিকর ঘটনাটা ঘটবে না। অনেকের বিয়েতে গেলে তো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, অনুষ্ঠান পারপাস, সেটা ঘটবে না। তুমি গৃহপ্রবেশ করবে, চন্দ্রের অবস্থানটাকে দেখো, নবতারাতে দেখো, ভালো নক্ষত্র যেদিন ছুঁয়ে থাকবে সেই দিনই করো, কোনো চাপ নেই। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে মহাদশা অন্তর্দশার ক্ষেত্রে আর গোচরের ক্ষেত্রে যে গ্রহগুলো তোমাকে বেশি এফেক্ট দেবে, অর্থাৎ ভারী গ্রহগুলো, যেমন ধরো বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এদেরকেও দেখতে হয় যে নবতারা স্বর্ণালীতে এরা সাংঘাতিক নক্ষত্র বা নবতারার বদ নক্ষত্র, যে বাজে বাজে নক্ষত্রগুলো ছুঁয়ে আছে কিনা, যেগুলো আমাদের নেগেটিভ ফল প্রদান করতে সক্ষম হয়। সেই সময়গুলো নিজেকে অ্যালার্ট রাখা। কোনো সময় তো কিছু না যে এগুলো আছে মানে ঘরে বসে থাকা, আর নিজেকে একটা অ্যালার্ট রাখা যে এই সময়টা, এই সাব পিরিয়ডটুকু আমি কিন্তু এই সমস্যাটা পেতে পারি। এটা অ্যাকচুয়ালি একটা ডেলি টেলিকাস্টের মতো। হ্যাঁ, মোবাইলটা খুলে একটু দেখে নিলাম যে চন্দ্রটা যে ঠিক আছে, তো ঠিক আছে চলো। এটা মনের উপরে এফেক্ট ফেলে। রোজ কি আমাদের মন সমান যায়? না, কেন যায় না? কেন যায় নাটা কেন? চন্দ্র তো একই, তোমার তো D1 এক ঘরে আছে, নবাংশ এক ঘরে আছে, তাহলে তোমার কেন মনটা স্থির না, একই রকম না? বিষণ্ণ হলে সারা বছর বিষণ্ণ থাকো, উৎফুল্ল থাকলে সারা বছর উৎফুল্ল থাকো, কিন্তু কখনো উৎফুল্ল কখনো বিষণ্ণতা এটা প্রদান করে নক্ষত্র। আচ্ছা, চন্দ্র যে নক্ষত্রগুলো ছুঁয়ে থাকে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা তোমাকে আমি করব সেটা হচ্ছে যে শনির 7.5 কি ভয়ঙ্কর? শনির 7.5 নিয়ে প্রচুর অ্যাস্ট্রোলজার তোমার এখানে বলেছে। দেখো, আমার কাছে কোনো বলতে দ্বিধা নেই, আমি সবাইকেই দেখি কে কেমন মতবাদ পেশ করে। সবাই সবার মতো একটা পড়াশোনা থাকেই, কারোর বেসিক থাকে, কারোর অ্যাডভান্স লেভেল পড়াশোনা থাকে,
তো ফলো সবাইকেই করা উচিত। তো আমি অনেক উত্তর দেখেছি। শনির সাড়ে সাথী, প্রথম কথা আমরা চন্দ্র সাপেক্ষে বিচার করি। চন্দ্র থেকে দ্বিতীয় ঘর এবং চন্দ্রের ঘরের নিজের জায়গাটা আবার দ্বাদশ ঘরে গেলে সেটাও সাড়ে সাথী হিসেবে বিচার হয়। মানে দ্বাদশ চন্দ্রের মূল ঘর, চন্দ্র থেকে এক ঘর ওপরে। তো এই যে সাড়ে সাথী এটাকে বলা হয়, তাহলে লগ্ন থেকে বলা হবে না কেন? চন্দ্র থেকেও তো আমার লগ্নও তো বিরাট বড় এফেক্ট। আমি নিজে, তাহলে আমার লগ্নের আগের ঘর, লগ্নের ঘর, লগ্নের পরের ঘরেও তো সাড়ে সাথী হয়। তাহলে সবাই বলছে চন্দ্র থেকে, আবার বলছে ঢাইয়া চন্দ্র থেকে গোনা হচ্ছে। সবই যদি চন্দ্র থেকে হয় তাহলে লগ্ন কি দোষ করলো? লগ্নের সাড়ে সাথীও এফেক্ট দেয়। তোমার লগ্নে যদি দুর্বল শনি এসে পড়ে, তুমি সেই 2.5 বছর কম বেশি কিন্তু লেথার্জির মধ্যে দিয়ে যাবে। খুব বেশি এনার্জি তোমার মধ্যে থাকবে না। দুর্বল বলেছি, শনি পড়লেই হবে না এটা না। তা ওই সময়কালে তোমাকে যদি কোনো বাধা বিপত্তিগুলো দেয়, তো তোমার তো সেটা জীবনকে সাজানোর জন্য একটা মকা বলতে পারো। ভুল না করলে শিখবে কি করে? তুমি এখন যদি বলে দাও যে আমি কোনোদিন এরোপ্লেন চালিয়ে অ্যাক্সিডেন্ট করিনি বা রাজধানী চালিয়ে অ্যাক্সিডেন্ট করিনি, তুমি তো চালাওইনি রাজধানী বা প্লেনটা তো তুমি চালাওইনি, তো অ্যাক্সিডেন্টটা করবে কি করে? তো সাড়ে সাথী হচ্ছে চন্দ্রের বলবত্তা, শনির বলবত্তা, লগ্ন ভাবের বলবত্তা। তিনটেকে আগে বিচার করতে হবে, যেমন লগ্ন কতটা স্ট্রং। দেখো, ঝড়ঝাপটা মানুষের জীবনে আসতেই পারে। আমার যদি লগ্ন বলবান হয়, আমার নিজের প্রচেষ্টা, লগ্ন থেকেই তো প্রচেষ্টা আসে। আমি যে দেহ, আমার প্রচেষ্টা তো এখান থেকেই আসবে। চন্দ্র আমার মন, চন্দ্র যদি স্ট্রং থাকে, আমার মন শক্ত, ঝড় ঝাপটা আসবে, মাথা নিচু করবো, ঝড় চলে যাবে, আবার বেরোবো। তাহলে কি হবে? তাহলে আমার সাড়ে সাথী কোনোভাবে আমাকে এফেক্ট করতে পারবে না। যদি সাড়ে সাথীর ক্ষেত্রে বলবান শনি হয়, দেখে যে শনিটা রয়েছে তোমার তুলা রাশিতে, সেই শনি তো তার বলবান এবং ডিগ্রিগত হয়ে বলবান, নক্ষত্রেও বলবান, নবাংশেও বলবান, বর্গোত্তম হয়ে বসে আছে হয়তো। তার সাড়ে সাথীতে সে জীবনে প্রভূত উন্নতি করবে। বিরাট শ্রম রিলেটেড দেখা যাচ্ছে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে হয়ে যেতে পারে। মানে প্রচুর মানুষকে, লেবারকে সে খাটানোর ক্ষমতা রাখছে। শনি মানেই শ্রম। সে দেখা যাচ্ছে বড় মাইন্স এর কাজ করছে, বড় দেখা যাচ্ছে সে হার্ডওয়্যার্স বিল্ডার্স এর বিজনেস চালু করে দিল। শনি তো এইসব দেবে না। তো সেক্ষেত্রে শনি সাড়ে সাথী না, ভয়ের কিছু নেই। আমিও কাটিয়েছি, আমি কাটিয়েছি। তবে শনি যে সময় সাড়ে সাথী কাটিয়েছি, তাতে আমার, আমি বলছি তো, আমি সেই সময়কালে নেগেটিভিটি পেয়েছি আমি। কিন্তু তারপরে যে আমার ফলটা পেয়েছি, সেটা ওই নেগেটিভিটি আমার তুচ্ছ হয়ে গেছে। আমি অনেক কিছু শিখেছি। মানুষ পয়সার পিছনে দৌড়ায়, কিন্তু তার আগে এডুকেশন ফার্স্ট, লার্নিং ফার্স্ট, আর্নিং সেকেন্ড। লার্ন না থাকলে আর্ন হবে না। আজ তোমার এখানে বসে এতটা কথা বলতে পারছি, আমি তো ওই সাড়ে সাথীর পিরিয়ডেই পড়াশোনাটা করেছি। এবং কম বেশি তো আমি সেখান থেকে সফলের পথে হাঁটা শুরু করছি। জানি না আমি সফল হতে পারবো কিনা, সেটা আমার ভাগ্য বলবে, আমার প্রচেষ্টা বলবে। সাড়ে সাথে আমার জীবনে এফেক্ট করেছে, কিন্তু ভালো, আমি বলে নেগেটিভটাই ভালো হয়ে আসে। কিন্তু ওই সময়কালের পরে, ওই সময় ভেঙে পড়লে হবে না। লগ্নকে চাঙ্গা রাখুন, চন্দ্রকে চাঙ্গা রাখুন, সাড়ে সাথে আপনার কিচ্ছু করবে না। শুধু একটা জিনিস দেখতে হবে, একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে যদি ওই বাধক মারক যে জায়গাটা থাকে, ধরো মেষ লগ্নের ক্ষেত্রে শনি একাদশপতি, সে বাধক, সে বাধক হওয়ার জন্য দুর্বল একাতে থাকবে, বা দুর্বল অবস্থায় সে বাধকের রোলটা প্লে করছে, তখন একটু বাধা বিপত্তি বেশি আসবে। দেখা যাচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে শনি যোগ কারক গ্রহ, নবম দশমের মালিক, সেই শনি কি খারাপ ফল দেবে? দেখা যাচ্ছে সেই শনি আবার মকরে বা কুম্ভতেই আছে। নবাংশে দেখা যাচ্ছে সে আছে হয়তো লগ্নে, বৃষতে, সে বিরাট কিছু হতে পারে। শনি সাড়ে সাথী নিয়ে 1 ঘন্টা বক্তব্য রাখলেও শেষ হবে না। কতভাবে শনির সাড়ে সাথী ভালো ফল দেয়, এটা নিয়ে আমি আলোচনা করে দিতে পারবো 1 ঘন্টা। একদম, আমরা আবার একটা এপিসোড করব। আপনাদের যদি শনি সাড়ে সাথী নিয়ে কোনো প্রশ্ন থাকে, দাদার এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব শনির সাড়ে সাথী নিয়ে একটা গোটা এপিসোড করার। এবং স্বাস্থ্য জ্যোতিষ তো থাকলোই, মেডিকেল অ্যাস্ট্রোলজি। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি।
আপনাদের সাথে দেখা হবে নতুন এক পর্বে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর যারা দাদার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার রইলো। দাদা বলেই দিয়েছে কিভাবে যোগাযোগ করতে হবে। আপনারা যারা চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। তবে তার আগে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এপিসোডটা। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।